পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা ইরানের, আবারও হামলার হুমকি ইসরায়েলের। তবে টিকবে কি ট্রাম্পের যুদ্ধবিরতি? কিভাবে হত্যার ষড়যন্ত্র থেকে বেঁচে গেলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি? ব্যর্থতা স্বীকার ইসরায়েলের। আব্রাহাম চুক্তির ওপর ভর করে গাজায় যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল যুক্তরাষ্ট্র। কার্যকর হওয়ার আগে চলছে নৃশংস হত্যাযজ্ঞ। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ইরান ইসরায়েল সংঘাতে 12 দিনের যুদ্ধের পর ট্রাম্পের হস্তক্ষেপে সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হলেও সংঘাতের উত্তাপ এখনও ঠান্ডা হয়নি। যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের 3টি পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়েছে, কিন্তু তেহরান বলছে তাদের কর্মসূচি অব্যাহত থাকবে। বর্তমান পরিস্থিতি ঘিরে প্রশ্ন উঠেছে, ইরান কি এখন পারমাণবিক বোমায় একেবারে দ্বারপ্রান্তে? ইরান পারমাণবিক কর্মসূচি শুরু করলে হামলার হুমকি দিয়েছে ইসরায়েল। তাহলে কি যুদ্ধবিরতি ভেঙে যে কোনো সময় শুরু হতে পারে ইরান ইসরায়েল যুদ্ধ? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংসে ব্যর্থ ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। খামেনির নেতৃত্বে তেহরান হয়ে উঠছে আরও অপ্রতিরোধ্য। ট্রাম্পের মধ্যস্থতায় সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হলেও গোড়া থেকে থামেনি ইরান ইসরায়েল সংঘাত। 12 দিনের সংঘর্ষে দুই পক্ষের ক্ষয়ক্ষতি নিয়ে চলছে হিসাব নিকাশ। ইরানের 3টি পরমাণু স্থাপনা ধ্বংসের দাবি করেছে যুক্তরাষ্ট্র, অথচ গোপন প্রতিবেদনে মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা জানিয়েছে ক্ষতির মাত্রা মাঝারি থেকে গুরুতর হতে পারে। ট্রাম্প প্রশাসনের ভেতরে এমন ভিন্ন ভিন্ন মন্তব্যের মধ্যেই তেহরান বলছে বড় কোনো ক্ষতিই হয়নি তাদের, বরং আগের মতোই চলবে পরমাণু কর্মসূচি। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, বাস্তবে ঠিক কতটা পিছিয়ে পড়েছে ইরান? এখন কি করবেন খামেনি? পারমাণবিক বোমা তৈরির পথেই কি হাঁটবে তার দেশ? ইরানের মাটিতে 3টি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলাকে দেশের আত্মমর্যাদা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল বলে মনে করছেন ইসলামী প্রজাতন্ত্রের শীর্ষ নেতারা। ইরান তাদের সম্পূর্ণ পারমাণবিক কর্মসূচি ত্যাগ করুক, ইসরায়েল ও পশ্চিমাদের এমন আকাঙ্ক্ষা কখনোই মানবে না তেহরান। সম্প্রতি জাতিসংঘের আন্তর্জাতিক পারমাণবিক সংস্থার সঙ্গে সব ধরনের সহযোগিতা স্থগিত করার বিল পাশ করেছে ইরানের পার্লামেন্ট। সামরিক বিশ্লেষকরা বলছেন, এখন থেকে নিজেদের অস্ত্রভাণ্ডার শক্তিশালী করার জন্য রাশিয়া ও চীনের দিকে আরও ঝুঁকবে ইরান। মস্কোর কাছ থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান সংগ্রহ এবং বেইজিংয়ের কাছ থেকে আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি আমদানির ব্যাপারে জোর পদক্ষেপ নিতে শুরু করবে তেহরান। ট্রাম্পের আচমকা ঘোষণায় সংঘাত থেমে গেলেও ইরান ইসরায়েলের মধ্যকার যুদ্ধের রাজনৈতিক ফলাফল এখনও পরিষ্কার না। তবে অনেক সামরিক বিশেষজ্ঞের ধারণা, এবারের সংঘাত ইরানকে ঠেলে দিয়েছে পারমাণবিক বোমা বানানোর চূড়ান্ত ধাপে। মার্কিন গোয়েন্দা রিপোর্ট বলছে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র আঘাতপ্রাপ্ত হলেও পুরোপুরি ধ্বংস হয়নি, ফলে এখনও সচল রয়েছে ইরানের ভূগর্ভস্থ সেন্ট্রিফিউজ সেন্টার। তেহরানের দাবি, যুক্তরাষ্ট্রের বিমান হামলার আগেই সরিয়ে ফেলা হয় 400 কেজি উচ্চমানের ইউরেনিয়াম। 10টি পারমাণবিক বোমা তৈরির মতো উপাদান থাকার বিষয়টি সত্যি হলে এই নিয়ে কি পদক্ষেপ নেবেন খামেনি, সেদিকে কড়া নজর রাখবে ইসরায়েল। সম্প্রতি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে 700 জনকে গ্রেফতার করেছে ইরান। বিশাল এই অপারেশনকে বড় একটি গুপ্তচর নেটওয়ার্ক ধ্বংসের সাফল্য বলে আখ্যা দিয়েছে তেহরান। এর আগে দেশটির শীর্ষ পরমাণু বিজ্ঞানীদের হত্যাকাণ্ড, ড্রোন হামলা ও গাড়ি বোমা বিস্ফোরণের পেছনে ইসরায়েলকেই দায়ী করে আসছে খামেনি প্রশাসন। ইরান ইতিমধ্যেই বেশ কয়েকজন সন্দেহভাজন গুপ্তচরকে মৃত্যুদণ্ডও দিয়েছে। দুই দেশের মধ্যে চলমান এমন গোপন লড়াইয়ের জের ধরে যে কোনো সময় শুরু হতে পারে প্রকাশ্য সংঘাত। ইরান যদি পরমাণু কর্মসূচি আবার চালু করে তাহলে ভয়ঙ্করভাবে এর জবাব দেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পাল্টা হুঁশিয়ারি দিয়ে ইরান জানিয়েছে, জায়োনিস্ট আগ্রাসনের সামনে মাথা নত করবে না তারা। দুই পক্ষের এমন মুখোমুখি অবস্থান চিরতরে বন্ধ করে দিচ্ছে কূটনীতির দরজা। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতি বিপর্যস্ত হলেও দেশটির আছে অফুরন্ত জ্বালানি তেলের মজুত। পশ্চিমাদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়তে তেলের বিনিময়ে সমরাস্ত্র কেনায় মনোযোগ বাড়াবে ইরান। তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরির কোনো সাফল্য টের পেলে সেটা ঠেকাতে তৎপর হবে তেল আবিব। সেক্ষেত্রে হুট করে ভেঙে পড়তে পারে ইরান ইসরায়েলের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতি। হাফিজুল ইসলাম, বাংলাভিশন। অনিশ্চয়তার মুখে পড়েছে তেহরান ওয়াশিংটনের মধ্যকার পরমাণু আলোচনা। ট্রাম্পের দাবি খণ্ডন করে মুখ ফিরিয়ে নিল ইরান। ইসরায়েলের হামলা ও ইরানের স্বার্থ সুরক্ষার প্রশ্নে ৬ষ্ঠ দফার বৈঠক বাতিল করল তেহরান।
শুভ ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। 100% ضد ما میتوانیم است। তবে কি আমেরিকাকে সত্যিই চপেটাঘাত করল তেহরান? আমেরিকার সাথে পরমাণু বৈঠকে বসার সম্ভাবনা বাতিল করে দিয়েছে ইরান। বুধবার ট্রাম্প দাবি করেছিলেন আগামী সপ্তাহে ইরানের সঙ্গে আলোচনায় বসবে আমেরিকা। বৃহস্পতিবার ইরানের সরকারি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, আমেরিকার সাথে পরমাণু বৈঠকে বসার কোনো পরিকল্পনা তাঁদের নেই। তেহরান আমেরিকার সাথে আলোচনা তাদের স্বার্থে কিনা তা মূল্যায়ন করছে। এর আগে 5 দফা আলোচনা ইসরায়েল ও আমেরিকার ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার কারণে বাতিল হয়ে যায়। এর আগে বুধবার নেদারল্যান্ডের দ্য হেগ শহরে ন্যাটোর সম্মেলনে ট্রাম্প বলেছিলেন, আমরা আগামী সপ্তাহে ইরানের সঙ্গে আলোচনায় বসতে চলেছি, হয়তো একটি চুক্তি স্বাক্ষরিত হতে পারে। তেহরান বলছে আমেরিকার সাথে পরমাণু সংক্রান্ত বোঝাপড়ায় এলে তাদের স্বার্থ সুরক্ষিত থাকবে কিনা তা খতিয়ে দেখা হবে, তারপর এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তেহরানের বক্তব্য, 5 বার পরমাণু বৈঠকে বসার পরেও ইসরায়েল এবং ইরান তাদের পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে, তাই এ ধরনের বৈঠকের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছে তেহরান। গোয়েন্দা তথ্যকে উপেক্ষা করে বুধবার ট্রাম্প দাবি করেছিলেন আমেরিকার হামলায় ইরানের পরমাণু কেন্দ্রগুলিতে ভয়াবহ ক্ষতি হয়েছে। পরে ট্রাম্পের সুরেই একই কথা জানায় আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ। পরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকা এবং ইসরায়েলের হামলায় তাদের পরমাণু কেন্দ্রগুলিতে ক্ষয়ক্ষতি হয়েছে, তবে তিনি জানান ক্ষয়ক্ষতির পরিমাণ পর্যালোচনা করার পরেই এই বিষয়ে কূটনৈতিক পথে হাঁটা হবে কিনা তা নির্ধারণ করবে তেহরান। আমেরিকার সঙ্গে আগে থেকেই পরমাণু চুক্তি নিয়ে আলোচনা চলছিল ইরানের, তবে গত 13 জুন ইরানের পরমাণু কেন্দ্র লক্ষ্য করে ইসরায়েল হামলা চালানোর পরে ওই আলোচনা ভেস্তে যায়। 15 জুন ওমানে ওই বৈঠকের কথা ছিল, তবে ইসরায়েলের হামলায় আমেরিকার সমর্থন রয়েছে বলে মনে করছিল তেহরান। সেই সন্দেহের কারণেই আমেরিকার সঙ্গে 6ষ্ঠ দফায় পরমাণু বৈঠক বাতিল করে দেয় তারা। ইরান জানিয়ে দেয়, বর্তমান পরিস্থিতিতে আলোচনা অর্থহীন বলে মনে করছে তারা। শুভ ইসলাম, বাংলাভিশন। গত 17 জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছিলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কোথায় আছেন তা আমরা ভালোভাবেই জানি, তিনি একটি সহজ লক্ষ্য। এছাড়া ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছিল, খামেনির মতো লোকের বেঁচে থাকার কোনো অধিকার নেই। কিন্তু সেই ইসরায়েল কাটজই এবার স্বীকার করলেন নিজের ব্যর্থতার কথা। যুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পরিকল্পনা ছিল ইসরায়েলের, তবে সেই সুযোগ তারা পাননি। 26 জুন ইসরায়েলি টেলিভিশন চ্যানেল 13কে দেয়া এক সাক্ষাৎকারে কাটজ একথা জানান। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। যত গর্জে তত বর্ষে না। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কোথায় আছেন তা আমরা ভালোভাবেই জানি, তিনি একটি সহজ লক্ষ্য। গত 17 জুন এভাবেই হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে ধারণা করা হচ্ছিল খামেনিকে হত্যার চূড়ান্ত ছক কষছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর খামেনির নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে ওঠেন ইরানিরা, কিন্তু যুদ্ধবিরতির পর নিজ মুখে ইরানের বিজয় ঘোষণা করে সব জল্পনার অবসান ঘটান খামেনি। তবে তার মানে এই নয় যে খামেনিকে হত্যার পরিকল্পনা ইসরায়েল করেনি। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ স্বীকার করেছেন, যুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পরিকল্পনা ছিল ইসরায়েলের, তবে সেই সুযোগ তারা পাননি। 26 জুন ইসরায়েলি টেলিভিশন চ্যানেল 13কে দেওয়া এক সাক্ষাৎকারে কাটজ একথা জানান। তিনি বলেন, আমরা খামেনিকে নির্মূল করতে চেয়েছিলাম, কিন্তু কোনো কার্যকরী সুযোগ ছিল না। তাকে হত্যার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অনুমতি নেওয়ারও কোনো প্রয়োজন ছিল না। ধারণা করা হচ্ছে যুদ্ধ শুরু হওয়ার পর খামেনি নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছিলেন এবং প্রায় সবার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিলেন। যুদ্ধবিরতি কার্যকরের 3 দিন পেরিয়ে গেলেও এখনও সতর্ক রয়েছেন খামেনি। কিন্তু প্রশ্ন হলো, ইসরায়েলি বাহিনীর নিশানায় থেকেও কিভাবে নিজেকে এত সুরক্ষিত রাখলেন খামেনি? খামেনির ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে রয়েছে প্রায় 15,000 সদস্য সম্বলিত ভালে ইয়া আমার নামের একটি দক্ষ ইউনিট। 1986 সালে ইরাক ইরান যুদ্ধের সময় এই বাহিনী গঠন করা হয়। অত্যন্ত বিশেষায়িত ও গোপন এই সামরিক ইউনিটটি IRGC এর অধীনে পরিচালিত হয়। শুধু ইরানের সর্বোচ্চ নেতার নিরাপত্তা নিশ্চিত করাই এদের একমাত্র কাজ।
খামেনির চলাফেরা, ভাষণ, সফর সবকিছুই এই ইউনিটের নজরদারিতে থাকে। ভালে ইয়া আমারের রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি ও সাইবার সক্ষমতা। খামেনির নিরাপত্তায় স্যাটেলাইট ব্লাইন্ড জোন, জিপিএস জ্যামার, সিগন্যাল ব্লক ও এনক্রিপ্টেড কমিউনিকেশন প্রযুক্তি ব্যবহৃত হয়। কারা খামেনির কাছে যেতে পারবে বা কী তথ্য পৌঁছাবে তাও থাকে ভালে ইয়া আমারের নিয়ন্ত্রণে। এমনকি জরুরি অবস্থা বা যুদ্ধকালে এই ইউনিট নিজেই তার বিকল্প যোগাযোগ ব্যবস্থা ও জরুরি গোপন সরকার পরিচালনার দায়িত্ব পায়। খামেনিকে হত্যার চেষ্টা নতুন কোনো ঘটনা নয়। এর আগে ১৯৮১ সালে তেহরানের একটি মসজিদে বক্তব্য দেওয়ার সময় হামলার শিকার হন খামেনি। খামেনি কথা বলতে শুরু করার পরই মাইক্রোফোনের ভেতরে লুকিয়ে রাখা বোমের বিস্ফোরণ ঘটে। তবে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে কয়েক ঘন্টার অস্ত্রোপচারের মাধ্যমে বাঁচানো সম্ভব হয়। এরপর আল্লাহর রহমতে অলৌকিকভাবে রক্ষা পাওয়া নেতা হিসেবে প্রতিষ্ঠিত হন তিনি। তবে সেই ঘটনায় তার ডান হাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই এখনও জনসম্মুখে নিজের ডান হাত আবৃত অবস্থায় রাখেন খামেনি। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। 2 সপ্তাহের মধ্যে গাজায় সামরিক অভিযান বন্ধে একমত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে 24 ঘন্টায় অন্তত 72 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে ফোন আলাপে গাজায় সামরিক অভিযান বন্ধ করতে রাজি হয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। কথা হয়েছে আব্রাহাম চুক্তির উপর ভর করে ইসরায়েলের সাথে ফিলিস্তিনের সম্পর্ক স্বাভাবিক করার বিষয়। যুদ্ধ থামানোর শর্ত হিসেবে হামাস নেতাদের নির্বাসনে পাঠিয়ে মিশর, আরব আমিরাত সহ 4টি আরব রাষ্ট্রকে গাজার নিয়ন্ত্রণের দায়িত্ব নিতে হবে। মুক্তি দিতে হবে হামাসের হাতে থাকা ইসরায়েলের অন্তত 50 জিম্মিকে। ধারণা করা হচ্ছে অন্তত 20 জন এখনও জীবিত আছে। 2020 সালে আব্রাহাম চুক্তির উপর ভর করে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করেছে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদান। এদিকে বৃহস্পতিবার ত্রাণ বিতরণ কেন্দ্রের বাইরে ফিলিস্তিনিদের ভিড় লক্ষ্য করে গুলিবর্ষণ ছাড়াও গাজায় বিমান হামলা আর গোলাবর্ষণ করেছে দখলদার বাহিনী। এতে শুক্রবার সকাল পর্যন্ত নিহতদের বেশিরভাগই ত্রাণ নিতে যাওয়া ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, নিয়ে গত 4 সপ্তাহে যুক্তরাষ্ট্র ইসরায়েলের তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে ত্রাণ কেন্দ্রের বাইরে অন্তত 549 জন ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে, আহত 4000-এরও বেশি। পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি যৌথভাবে ব্যর্থ করতে চেয়েছিল ইসরায়েল ও ভারত। বিভিন্ন সময় গোপন হত্যাকাণ্ড ও বিস্ফোরণের প্রচেষ্টাও চালায় ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ইসরায়েলের সাথে থাকলেও শেষ পর্যন্ত তাদের সেই অভিযান সফল হয়নি। পাকিস্তানের পরমাণু বিজ্ঞানী আব্দুল কাদির খানের নেতৃত্বে কর্মসূচি এগিয়ে নিয়ে যায় দেশটি এবং পরবর্তীতে বিশ্বের 7ম পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে পাকিস্তান। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পাকিস্তানের বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী আব্দুল কাদির খান একবার এএফপি সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমি প্রথমবার দেশকে রক্ষা করেছিলাম যখন আমি পাকিস্তানকে একটি পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে গড়ে তুলেছিলাম, এবং আবারও দেশকে রক্ষা করি যখন আমি সমস্ত দায় স্বীকার করে নিজের ওপর নেই। বিশ্বব্যাপী ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনায় ছিলেন পাকিস্তানের পরমাণু বিজ্ঞানী আব্দুল কাদির খান। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক প্রধান জর্জ টেনেট তাকে ওসামা বিন লাদেনের মতোই হুমকি স্বরূপ মনে করতেন। এমনকি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক প্রধান শাবটাই শেভিট তার হত্যাকাণ্ড না ঘটানোয় অনুশোচনা প্রকাশ করেছিলেন। আব্দুল কাদির খানের পারমাণবিক কর্মসূচির আওতায় পাকিস্তান বিশ্বের 7ম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি ঠেকাতে একাধিক গুপ্ত হত্যা ও বোমা হামলার চেষ্টার অভিযোগ রয়েছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের বিরুদ্ধে। যদিও ইসরায়েল নিজেও পারমাণবিক শক্তি অর্জন করেছে, তবে তারা কখনোই আনুষ্ঠানিকভাবে তা স্বীকার করেনি। 1980-এর দশকে ইসরায়েল পাকিস্তানের পারমাণবিক স্থাপনায় হামলার পরিকল্পনা করে। এতে ভারতের সহায়তা চাওয়া হয়। পাকিস্তানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির সাবেক কর্মকর্তা ফিরোজ খানের মতে, একটি মুসলিম দেশের কাছে পারমাণবিক বোমা থাকবে এটি চাইত না ইসরায়েল। পাকিস্তানের এই কর্মসূচির সঙ্গে যুক্ত ইউরোপের বিভিন্ন কোম্পানির কর্মকর্তারা মোসাদের হামলার টার্গেট হন। পশ্চিম জার্মানিতে লেটার বোমা ও সুইজারল্যান্ডে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। ইতিহাসবিদ আদ্রিয়ান লেভি, ক্যাথরিন স্কট ক্লার্ক এবং আদ্রিয়ান হ্যানি মনে করেন, পাকিস্তানের পারমাণবিক বোমা তৈরি থামাতে এসব প্রচেষ্টা চালিয়েছিল মোসাদ।
তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন জুলফিকার আলী ভুট্টো। তিনি তখনই নিজ দেশের জন্য পারমাণবিক শক্তি অর্জনের প্রতিজ্ঞা করেন। তিনি বলেছিলেন, আমরা ঘাস বা লতাপাতা খাবো, এমনকি ক্ষুধার্ত থাকবো, তবু আমরা নিজেদের জন্য একটি পারমাণবিক বোমা তৈরি করব। তিনি আরো বলেন, একটি খ্রিস্টান বোমা আছে, একটি ইহুদি বোমা আছে এবং একটি হিন্দু বোমাও আছে, কেন একটি ইসলামিক বোমা থাকবে না? 1980-এর দশকের শুরুতে ইসরায়েল ভারতকে প্রস্তাব দেয় যে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অবস্থিত পারমাণবিক স্থাপনায় যৌথভাবে বোমা হামলা চালানো হবে। ইসরায়েল F-15 ও F-16 যুদ্ধ বিমান গুজরাটের জামনগর বিমান ঘাঁটি থেকে উড়িয়ে নিয়ে গিয়ে পাকিস্তানে হামলা চালানোর পরিকল্পনা সাজায়। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী প্রাথমিকভাবে অভিযানের অনুমোদন দিলেও পরে সিদ্ধান্ত থেকে সরে আসেন। পরবর্তীতে 1987 সালেও রাজীব গান্ধীও ভারতের তৎকালীন সেনাপ্রধান পাকিস্তানের পারমাণবিক স্থাপনায় হামলার পরিকল্পনা করেছিলেন। যুদ্ধ উস্কে দিতে ভারত 5 লাখ সেনা, শত শত ট্যাঙ্ক ও সাজোয়া যান পাকিস্তান সীমান্তে মোতায়েন করে। ভারত ও ইসরায়েলের বিরোধিতার মধ্যেই পাকিস্তানের পারমাণবিক কর্মসূচিতে গোপনে সহায়তা করেছিল চীন। পাকিস্তানকে সমৃদ্ধ ইউরেনিয়াম, ট্রিটিয়াম ও বিজ্ঞানী সরবরাহ করতে থাকে চীন। 1998 সালের 11 মে ভারত পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়। এরপর পাকিস্তান ও বেলুচিস্তানের চাগাই মরুভূমিতে পাল্টা সফল পারমাণবিক পরীক্ষা চালায়। এই সাফল্যের অন্যতম স্থপতি আব্দুল কাদির খান জাতীয় বীর হিসেবে খ্যাতি লাভ করেন। আব্দুল কাদির খান আরও এক দুঃসাহসিক কাজ করেছিলেন। 1980-এর দশকের মাঝামাঝি থেকে তিনি একটি আন্তর্জাতিক পারমাণবিক নেটওয়ার্ক পরিচালনা করতেন। এ সময় ইরান, উত্তর কোরিয়া ও লিবিয়ার মতো দেশগুলোকে পারমাণবিক প্রযুক্তি ও নকশা সরবরাহ করা হতো। তবে লিবিয়ার শাসক মুয়াম্মার গাদ্দাফি 2003 সালে আব্দুল কাদির খানের গোপনে পারমাণবিক কর্মসূচি চালিয়ে নিয়ে যাওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্রের কাছে ফাঁস করে দিয়েছিলেন। গাদ্দাফি তখন যুক্তরাষ্ট্রের সমর্থন অর্জনের চেষ্টা করছিলেন। গাদ্দাফি মার্কিন গোয়েন্দা সংস্থা CIA এবং MI6 এর কাছে এও প্রকাশ করে দেন যে আব্দুল কাদির খান তার সরকারের জন্য পারমাণবিক স্থাপনা তৈরি করছিলেন। কিছু মুরগির খামারের আড়ালে সেটি নির্মাণ করা হচ্ছিল। বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী আব্দুল কাদির খান পশ্চিমা আধিপত্যের বিরোধিতা করে মুসলিম দেশগুলোর হাতে পারমাণবিক প্রযুক্তি তুলে দিতে আগ্রহী ছিলেন। তার এক ঘনিষ্ঠ সূত্র জানায়, তিনি বিশ্বাস করতেন মুসলিম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি ভাগাভাগি করা অপরাধ নয়। 2021 সালে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন এই বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী। 2019 সালে আব্দুল কাদির খান একবার পাকিস্তানের জনগণকে উদ্দেশ্য করে বলেছিলেন, জাতিকে তিনি আশ্বস্ত করতে চান যে পাকিস্তান এখন একটি নিরাপদ পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, কেউ আর তাদের দিকে কুনজরে তাকাতে পারবে না। ইফাত জাহান, বাংলা ভিশন। অনুকূল পরিবেশে বাংলাদেশের সাথে সব বিষয়ে আলোচনায় আগ্রহী ভারত, জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শুক্রবার নয়াদিল্লিতে এক বিবৃতিতে গঙ্গা পানি বন্টন চুক্তি নবায়ন সংক্রান্ত বিষয়ে একথা জানান তিনি বলেন, গঙ্গা নদী সহ প্রাসঙ্গিক সব বিষয় নিয়ে আলোচনার জন্য ঢাকা ও নয়াদিল্লির মধ্যে একটি দ্বিপাক্ষিক প্রক্রিয়া রয়েছে। তিনি আরও বলেন, এই ধরনের প্রাসঙ্গিক বিষয়গুলোর প্রতি কিভাবে ভারতের দৃষ্টিভঙ্গি নির্ধারণ করা হবে এবং এ বিষয়ে রাজ্য সরকার এবং তাদের প্রতিনিধিদের সাথে পরামর্শ সম্পূর্ণভাবে ভারতের অভ্যন্তরীণ প্রক্রিয়ার অংশ। ভারত ও বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য সাবেক কূটনীতিক ও বিশেষজ্ঞদের প্রস্তুতির মধ্যেই এমন মন্তব্য করলেন জয়সওয়াল। 19 জুন চীন ও পাকিস্তানের সঙ্গে এক ত্রিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের অংশগ্রহণ সম্পর্কে আরেক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, বাংলাদেশের যেসব বিষয় ভারতের উপর প্রভাব ফেলতে পারে সে ঘটনাগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে। মিয়ানমারে আগামী ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করা হবে, জানিয়েছেন দেশটির জান্তা সরকার। বুধবার মিয়ানমারের রাজধানী নেপিদোতে এক সম্মেলনে বক্তব্য রাখার সময় একথা বলেন দেশটির জান্তা সরকার প্রধান মিন অং লাইং। গেল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। মিন অং লাইং রাষ্ট্রের সাধারণ জনতার প্রতি প্রতিশ্রুতি দিয়ে বলেন, আগামী ডিসেম্বর বা জানুয়ারির মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশটিতে গৃহযুদ্ধের পরিস্থিতি বন্ধ করতে এবং শান্তি ফিরিয়ে আনতে নির্বাচন চাইছে জান্তা সরকার। তবে সাবেক সরকারের সদস্যদের আটকে রেখে বিরোধী দলের ভোট বাতিল করে এবং দেশের বিশাল একটি অংশ জান্তা বিরোধী বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকায় এই মুহূর্তে মিয়ানমারে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মনে করছেন বিশ্লেষকগণ। জান্তা সরকারের এই মন্তব্যের পর জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রুজ বলেছেন, বৈধভাবে বেসামরিক সরকার গঠনের জন্যই নির্বাচনী মহড়ার একটি মরীচিকা তৈরি করেছে জান্তা প্রধান। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।